নতুন করে স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বললেন প্রধানমন্ত্রী। আগামীতে দেশে নেতৃত্ব দেবে তরুণরা। জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে জামায়াত, অভিযোগ ফখরুলের। সরকার ফ্যাসিবাদে ধাবিত হচ্ছে, মন্তব্য পরোয়ারের। আজ থেকে শুরু 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আলোচনা হবে ডিসিদের 498টি প্রস্তাব। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নিত্য পণ্য সরবরাহ ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব সরকারের। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পরামর্শ। কুয়াকাটা সৈকতে 8 বছরে ভেসে এসেছে 30টি মৃত কচ্ছপ। নেই বৈজ্ঞানিক ময়নাতদন্ত, হুমকির মুখে সামুদ্রিক জীববৈচিত্র্য। যত্নে ফলানো ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। কোমর পানিতে ধান কাটছেন অনেকেই। সরকারি ধান সংগ্রহ শুরু আজ। এবং যে কোনো সময় হামলা করবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আশঙ্কা ইরানের। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে 14 দফা শান্তি পরিকল্পনা দেয় রানের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে সবাইকে প্রস্তুতি নিতে হবে। জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়াদের ভিড়। শুরু হচ্ছে 12 থেকে 14 বছর বয়সীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে শুরু হলো প্রতিভা অন্বেষণ। এর মধ্য দিয়ে গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ, বিকশিত হবে তারুণ্যের সম্ভাবনা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে রোববার বিকেলে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্ট, কারাতে, তাইকোয়ান্দো, জুডো সহ বিভিন্ন খেলার মনোজ্ঞ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদেরকেই আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। আমি চাই ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নেয়ার তাগিদও দেন তিনি। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। শিশু কিশোরদের দেশ গড়ার প্রতিজ্ঞা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। পরে নতুন করে স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করেন সরকার প্রধান তারেক রহমান। শেষে ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন সরকার প্রধান তারেক রহমান। নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে শিশু কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও দলীয় ঐক্যের চেতনা জাগ্রত হবে, যা একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি, এমনটিই মনে করে সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, সিলেট। পরিবেশ বাঁচাতে যত্রতত্র প্লাস্টিক না ফেলার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সচেতন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, দেশজুড়ে সড়ক উন্নয়নের পাশাপাশি রেল নেটওয়ার্ক স্থাপনে উদ্যোগ নিচ্ছে সরকার। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্ষা এলেই সুরমা নদী ঘিরে নীরব আতঙ্ক বাড়ে জনপদটির মানুষের। বাড়ে জলাবদ্ধতার যন্ত্রণা, সীমাহীন ভোগান্তি। ডুবে যাওয়া পথঘাটের কারণে থমকে যায় জনজীবন। বছরের পর বছর শহরটির বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেনি কেউ। অবশেষে সিলেট সফরে এসে শহরের জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের নেয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে অংশ নেন তিনি। উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উপরিভাগের পানির সদ্ব্যবহার করতে হবে। পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতার তাগিদ দেন তিনি।
প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। সিটি কর্পোরেশনের ভেতরে যে সকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও জানান সরকার প্রধান। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে কঠোর পরিশ্রমের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বন্ধ কলকারখানা চালু, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, সিলেট মেডিকেল কলেজকে 1200 শয্যায় উন্নীত করা সহ নানা পরিকল্পনাও জানান সরকার প্রধান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সস্ত্রীক সিলেটে এসে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু প্রকল্প ও কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে একে নির্বাচনী প্রতিশ্রুতি সব বাস্তবায়ন করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান সরকার প্রধান। এর আগে সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া খাল খননের উদ্বোধন করেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, সিলেট। জামায়াত জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। অযথা বিতর্ক না করে ফ্যাসিস্ট আমলের ভেঙে ফেলা অর্থনীতি পুনর্গঠনই সব দলের লক্ষ্য হওয়া উচিত বলে মত দেন তিনি। রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ। স্মরণ সভায় আমন্ত্রিত অতিথিরা আব্দুল কুদ্দুসকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। আজকের আয়োজনের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি অর্জন করবেন। আমরা সবাই মিলে ওনার রুহের মাগফিরাত কামনা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত সরকার দেশের সব অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করে জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছাত্র রাজনীতি যদি আপনার সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির মতো না হয়, তাহলে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপির সরকার মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত পথে ধাবিত হবে দেশ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এড়িয়ে হাসিনার পথেই হাঁটছে সরকার। 5 কোটি মানুষ বলছে যে বিএনপির এই 10টা নোট অফ ডিসেন্ট খারিজ, আর আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে বলবেন যে না এটা মানতে হবে। এটা হচ্ছে জনগণের উপরে জোর করে চাপিয়ে দেওয়া। দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন। মেজরিটির জোরে ক্ষমতা চাপিয়ে দিয়ে সেদিকে এই দেশ ধাবিত হলে আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে হবে। আমরা তা চাই না। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আজ শুরু হচ্ছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ডিসি সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এবার কমানো হয়েছে বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। রোববার শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম জেলা প্রশাসক সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন নিয়ে শনিবার বিকালে সচিবালয় সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন সরকারের কাছে জনগণের যেসব প্রত্যাশা রয়েছে, ডিসি সম্মেলনে আলোচনা এসব বিষয় বিশেষ গুরুত্ব পাবে। তারা গত ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা অনেক বেশি প্রথম থেকে খুব একটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। এই কারণে তারা চাচ্ছেন যে তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন, জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, সবাই যোগদান করেছে। তাদের সাথে ইন্টারাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই। জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলেও শুধু দলবাজি করে লাভ হয় না উল্লেখ করে তিনি বলেন, কারোর দলীয় পছন্দ থাকতেই পারে, তবে সরকারি কাজে তার প্রভাব পড়া যথার্থ নয়। এই ট্রেনটা যদি আরো 5-7 বছর 10 বছর জড়িত থাকে, ইনশাল্লাহ এগুলা একদম ওয়াইপড আউট হয়ে যাবে। আমরা যদি দেখি যে না আমার মেধার হচ্ছে না, আর আরেকটা জিনিস আছে যে আমাদের যদি যে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের চোঙ্গা ফুঁকতে পছন্দ করি, সেটা প্রত্যেকেরই মানসিকভাবে থাকতে পারে, কিন্তু সেইটা নিয়ে যদি আপনি সরকারি কাজে যদি এটার এফেক্ট করে তাহলে পরে এটা ঠিক না। এবারে ডিসি সম্মেলনে মোট 34টি অধিবেশন হবে। জেলা প্রশাসকদের দেওয়া 1729টি প্রস্তাবের মধ্যে বাছাই করা 498টি নিয়ে আলোচনার কথা রয়েছে। নিয়ারিং 80% কাজই এখন ডিজিটালি হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান লোডশেডিং এর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া মেগা প্রকল্পগুলোর অপরিকল্পিত ঋণকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত সিরাজগঞ্জ জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জানান, প্রকল্পগুলো থেকে এখনও উৎপাদন শুরু না হলেও নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, যার বড় প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে। মাঝে মাঝে আপনাদের লোডশেডিং হয়, কেন হয় জানেন? আমরা বিল পে করতে পারি না, তখন আমাদের সাথে বার্গেন করে, আর বার্গেন করার টুল হচ্ছে হলো বিদ্যুৎ বন্ধ করে দিতে, তখন তো আমার নিঃশ্বাস চলে না। এই যে একটা অবস্থার মধ্যে দেশটা আছে, অল মেগা প্রজেক্টের প্রজেক্ট শেষ হয় নাই, কিন্তু রিপেমেন্ট শুরু হয়ে গেছে। এই যে রূপপুর নিয়ে চিল্লাচিল্লি করতেছে, এই রূপপুরের কিন্তু পেমেন্ট শুরু হয়ে গেছে, এখনো কারখানায় স্টার্ট হয়নি, প্রোডাকশন শুরু হয়নি। অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি সঠিক তথ্য ছাড়া রাষ্ট্র বা সমাজ টিকে থাকতে পারে না। ভুল তথ্য সমাজকে বিষিয়ে তোলে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমই পারে জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, আজকের দিনে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব রয়েছে। তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের, মনের, আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা এ সরকারের অন্যতম প্রতিশ্রুতি, কিন্তু এর প্রধান চ্যালেঞ্জ হলো স্টেকহোল্ডারদের এক জায়গায় নিয়ে আসা। আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই, দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় জড়ো করা। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আমাদের সরকারের প্রতিশ্রুতি, আমরা সেটা করব। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব ও ডিউজের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আসন্ন বাজেটে জনস্বস্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য আনার বড় চ্যালেঞ্জের মুখে সরকার।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার কথা বলছে সরকার। তবে জীবনযাত্রার মান ও চাহিদা মেটানোর দাবি সাধারণ মানুষের। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারকে দেখে শুনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আলভি রায়হানের রিপোর্ট। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী কৃষকদের মধ্যে বাজেট ঘিরে রয়েছে ব্যাপক প্রত্যাশা। শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই দুইটা খাতে আর হচ্ছে আপনার প্রযুক্তি খাতে, এই তিনটা খাতে একটু বেশি মনোযোগ দিলে ভালো হবে আর কি। প্রত্যেকটা জিনিসের যে দাম বেড়ে যাচ্ছে, এটা যদি আসলে একটু কঠোর হচ্ছে সরকার করতে পারে, সব কিছু থেকে আমরা একটু পাবো। সাধারণ যারা দিন মজুর, যারা দিন এনে দিন খায়, এরা ভালোভাবে ভালো পরিবেশে চলতে পারে, এটাই চাই। বাজেটের জন্য আঙ্গুর কৃষকের যে নেলানি চোখ তুলে চাইকে দে যে আমরা আসি। তবে সাধারণ মানুষের চাওয়া শুধু নীতি ঘোষণা নয়, বাস্তবে যেন কমে জীবনযাত্রার ব্যয়, নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ সব মিলিয়ে স্বস্তি চায় তারা। কৃষকদের উন্নয়ন করা, কৃষকদের উন্নয়ন ছাড়া আসলে দেশকে আগানো যাবে না। বিদেশি বিনিয়োগ বাড়িয়ে আমাদের সমন্বয় করে আমাদের দেশকে আগে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আসলে গভর্নমেন্টের মনোযোগ দেওয়া দরকার। অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রতিরক্ষা খাতে একটা ভালো বাজেট রাখা উচিত। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে হবে। তা না থাকলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়বে। চ্যালেঞ্জ হচ্ছে যে আপনাকে দেশি বিনিয়োগ বাড়ছে না, আপনার বিদেশি বিনিয়োগ বাড়ছে না, আপনার নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে। সুতরাং সরকার কিন্তু নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছে এবং সামনের বাজেট এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কতটুকু সক্ষমতা অর্জন করবে এটা বলা যাচ্ছে না। কারণ রাজস্ব আয় যদি আপনার না হয়, তাহলে সরকারের লক্ষ্য পূরণ হবে না, জনগণের প্রত্যাশা পূরণ হবে না এই বাজেটের মাধ্যম দিয়ে। সাধারণ মানুষের আশা পূরণ করতে না পারলে সংকটে পড়বে মানুষ আর চাপে পড়বে সরকার, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আলভি রায়হান, দেশ। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে সরকারিভাবে ধান সংগ্রহ। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, কয়টা নাগাদ ধান সংগ্রহ শুরু হচ্ছে এবং জেলার সকল কৃষকই এই কর্মসূচির আওতাভুক্ত কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ নাবিলা, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার জানেন যে হাওর অঞ্চলের যে বুড়ো ধান সেটা পানিতে নিমজ্জিত রয়েছে, সেই ধান এখন পর্যন্ত কাটা চলতেছে। তবে সরকার যে ক্ষতিগ্রস্ত জেলাসমূহের মধ্যে সরকারিভাবে ধান সংগ্রহের যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে মৌলভীবাজারে আজ থেকে সরকারি গুদামে ধান ক্রয় শুরু হয়েছে। তবে যেটি হচ্ছে যে এটা ধান ক্রয়ের মাধ্যম যেটি হচ্ছে যে কৃষকের যে অ্যাপস আছে, অ্যাপ চালুতে নিবন্ধন করার পরে এই কৃষকরা ধান বিক্রি করতে পারবেন এবং শুকনা ধান সেটা নিয়ে আগে বিক্রি করতে পারবেন। এই ভিত্তিতে এই যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কর্মসূচিটা চালু হয় নাই, তবে কিছুক্ষণের মধ্যেই চালু হবে বলে ধারণা করা হচ্ছে। এই জেলায় এবার 6004 মেট্রিক টন ধান ক্রয় করা হবে, যার প্রতি কেজির 36 টাকা মূল্যে ক্রয় করা হবে সরকারি গুদামে এবং এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলছেন যে তারা যে ধানটা মাঠ থেকে পানির তল থেকে তুলতেছেন সেটা শুকানোর যে ব্যবস্থা সেটা এখন পর্যন্ত করতে পারে না, যার কারণে সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানালেও তারা এই মুহূর্তে ধান বিক্রি করার কোনো সম্ভাবনা দেখতেছেন না। তবে এই যে কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারি উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাথে তারা প্রত্যাশা করছেন যে এইবারকার যাতে আর একটু ভালো দামে তারা সেটা বিক্রি করতে পারে, সেইটা তারা প্রত্যাশা করছেন এবং সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা চাচ্ছেন যে সহজভাবে এই যাতে তারা ধান বিক্রি করতে পারে। তবে মৌলভীবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত প্রায় 2000-এর উপরে হেক্টর জায়গা দলিয়ে রয়েছে এবং যেসব ধান কাটা হয়েছে সেসব ধান এখন পর্যন্ত শুকানো হয় নাই বৈরী আবহাওয়ার কারণে, এবং সেই কারণে কৃষকরা এখন পর্যন্ত ধান দিতে পারে নাই। এবং আমি কথা বলেছিলাম জেলা খাদ্য কর্মকর্তা, তিনি বলেছেন যে আগে আসবে তার ধানটাই নেওয়া হবে এবং ধান অবশ্যই শুকনা এবং পরিষ্কার হতে হবে। সেই বিষয়টা নিয়ে তারা এই বিষয়ে কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে থেকেই এই কৃষকরা ধান গুদামে দিতে পারবেন এবং গুদামে দিতে পারলে কৃষকের যে ক্ষয়ক্ষতি
ক্ষতি হচ্ছে সেটা আংশিক হলেও পূরণ করিয়ে নেওয়া সম্ভব হবে। এই ছিল মৌলভীবাজারের সরকারি খাদ্য গুদামের ধান ক্রয় এবং কৃষকদের বিক্রয় নিয়ে সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সরকারিভাবে ধান সংগ্রহের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। অতিবৃষ্টিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ হাওড় অঞ্চলের ধান ক্ষেত তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের কৃষকরা। সোনালী ফসল বাঁচাতে অনেকেই কোমর সমান পানিতে নেমেই ধান কাটছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ধান সংগ্রহ অভিযান। নেত্রকোনায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের ভয়ে হাওরে নামছে না কৃষকরা। পাকা বোরো ধান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সবকটি নদ নদীর পানি স্থিতিশীল থাকলেও কংস নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ও উবদ্দাখালীর পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওই ২০-৩০ কাটা ক্ষেত করছিলাম, তো সব ক্ষেত তলায় নিচে, আমরা যে কিবা চলাম, আমরা তো কোনো পথ নাই। বৃষ্টি বেশি, রোদ মধ্যে নাই, আমরা কি কায়াম যেটি কাটা হয়েছে এটি হলো তাতাছে না বৃষ্টির দা। এখন ধান কাটাত বাড়াইছি, ধান কাটতাছি না। প্রচুর বৃষ্টি হইতেছে, সব ক্ষেত তল করে গেছে গা, পানি উড়ে গেছে গা। আমরা কি করা? সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধান উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আকস্মিক বন্যা ও পানি বৃদ্ধির কারণে বেশিরভাগ জমির ফসল পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার ১৩৭টি হাওরে মোট ২,২৩,৫৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান। এক সপ্তাহের বৃষ্টি আর দমকা হাওয়ায় কুড়িগ্রামের কৃষকদের দুর্ভোগ চরমে। বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে তারা পড়েছেন বিপাকে। অনেক কৃষকের ধান পুরোপুরি পেকে গেলেও সময় মতো কাটতে না পারায় বাতাসে পড়ে গেছে জমিতে। এতে ফসল কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে ক্ষতির শঙ্কা। ৫-৭ দিন থেকে ধান এইরকম রয়েছে, ধানের গাছ অন্যরকম হয়ে গেছে, ধান খাওয়াও যাবে না, ওই ধান মনে হয় ফেলে দেওয়া লাগবে। কাটবে ৩-৪ দিন হয়, এখন বৃষ্টির কারণে ধান ডাঙাইতে পারতেছি না, ধান এখন পচে গেছে। এ ধান রাখবো না রাখবো চিনতে পারছি না, অস্থির হয়ে গেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ৫ লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, কার্যালয়ের নিজস্ব কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে ভোরে আগুন দেয় স্টোর রুমে। আগুনের ঘটনায় জড়িত আরও 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। গ্রেপ্তার করেছি যে অগ্নিসংযোগ করেছে, সেই কিন্তু ওইখানকারই একজন চাকরি করে। এই কাজটা করে দেওয়ার জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হবে এবং নগদ সে 80,000 টাকাও নিয়েছে। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায়। সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। হুমকির মুখে পটুয়াখালী উপকূলে সমুদ্রের জীববৈচিত্র্য। একের পর এক প্রাণ হারাচ্ছে কচ্ছপ, ডলফিন সহ সামুদ্রিক প্রাণী। গেল 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অন্তত 30টি মৃত কচ্ছপ, অথচ হয়নি একটিরও বৈজ্ঞানিক ময়নাতদন্ত। ট্রলার ও ট্রলিং জাহাজের আঘাত এবং মাছ ধরার জালে আটকে শ্বাসরোধী কচ্ছপ মৃত্যুর প্রধান কারণ বলছেন জেলেরা। বিশেষজ্ঞরা বলছেন জেলেদের অসচেতনতা এবং মাইক্রোপ্লাস্টিকের কারণে মৃত্যু হতে পারে এসব প্রাণীর। কুয়াকাটা সমুদ্র সৈকতে চলতি মাসে ভেসে এসেছে 6টি মৃত কচ্ছপ। ভেসে আসা এসব কচ্ছপের বেশিরভাগই অলিভ রিডলি প্রজাতির। বালিয়াড়িতে পড়ে থাকা এসব কচ্ছপের প্রতিটির শরীরে ছিল ক্ষতচিহ্ন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির নথি বলছে চলতি বছর এখন পর্যন্ত 6টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। 2018 থেকে 2026 সাল পর্যন্ত 8 বছরে বিভিন্ন প্রজাতির অন্তত 30টি মৃত কচ্ছপ কুয়াকাটায় ভেসে আসে। সামুদ্রিক কচ্ছপ, ডলফিন, কাঁকড়া বা বন্যপ্রাণী এইসব এগুলো যদি আমরা রক্ষা করতে না পারি তো আমাদের জীববৈচিত্র্যের একটা হুমকি আমাদের সামনে চলে আসবে। শুধু কচ্ছপ নয়, মরছে ডলফিনও। সম্প্রতি আন্ধারমানিক এলাকায় নদীতে মিলেছে মৃত ডলফিন। বড় সামুদ্রিক যানের ধাক্কা এবং জেলেদের কারেন্ট জালে আটকা পড়ে ডলফিন মরছে বলে ধারণা করছেন অনেকে। তবে স্থানীয়দের দাবি, অবৈধ ট্রলিংয়ে রাখা টোন জালে আটকে ডলফিন মারা যাচ্ছে। সরকারি নথিপত্রে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে লেখা হচ্ছে প্রাকৃতিক মৃত্যু। তবে পরিবেশ কর্মীরা বলছেন, বারবার সরকারকে আহ্বান করেও কচ্ছপ ও ডলফিনের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। ডলফিন কচ্ছপগুলোর যারা কঙ্কাল আছেন, যেগুলো মৃত্যু অবস্থায় এইসব কঙ্কালগুলো একটা মিউজিয়ামের সিস্টেম করে রাখা হয়, তাতে পর্যটকদের জন্য আলাদা একটা পর্যটন স্পট হিসেবে আসে, যারা তাতে সরকারের রাজস্ব বাড়ে, পর্যটকরা সেখানে গিয়ে এইসব কঙ্কালগুলো দেখে তারা সামুদ্রিক যে জীবগুলো আছে, যে প্রাণীগুলো আছে, এইসব ব্যাপারে তারা ধারণা নিতে পারে। গবেষকরা বলছেন, জেলেদের সচেতনতার পাশাপাশি পোনা অবমুক্ত করতে পারলে কচ্ছপ টিকিয়ে রাখা সম্ভব। হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যানালাইসিস এবং ল্যাবরেটরিতে আরও গবেষণার দরকার। নেস্টিং, বিচ এরিয়া প্রোটেকশন, মেরিন প্রোটেক্টেড এরিয়া এবং সামুদ্রিক দূষণ কমানো অত্যন্ত জরুরি বলে মনে করি আমি। তাহলে এই কচ্ছপের পপুলেশনকে বৃদ্ধি করা যাবে। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ অনুসন্ধানে এগিয়ে আসতে হবে। গবেষণার মাধ্যমে আমাদের জানতে হবে যে আসলে কি কারণে কচ্ছপ বা এই জাতীয় অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। কারণ অনুসন্ধানের পরে সরকার আমাদেরকে যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনার মাধ্যমে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় সমুদ্রের পানিতে শনাক্ত হয়েছে 179 ধরনের মাইক্রোপ্লাস্টিক। তাই জরুরি ভিত্তিতে কচ্ছপের নিরাপদ অভয়ারণ্য গড়ে না তুললে সাম্প্রতিক প্রাণীর অস্তিত্বই হুমকিতে পড়বে বলে আশঙ্কা গবেষকদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক ও অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। গেল 38 দিনে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছে 38 শিশু। এরই মধ্যে নার্স ও চিকিৎসক সংকটে রোগীর চাপ সামাল দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বেডে জায়গা না থাকলেও থেমে নেই রোগীর স্রোত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিটি বেডে চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3 জন শিশু রোগী। চট্টগ্রাম মেডিকেলে শিশু বিভাগের 2টি ওয়ার্ডে 150 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 342 জন, যাদের বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। এছাড়া হাম বিভাগে 50 শয্যার বিপরীতে রোগী আছে 100 জন। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় তৈরি হয়েছে বাড়তি চাপ। গরমজনিত অসুস্থতা, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে ক্ষোভ জানান রোগীর স্বজনরা। এক বেডে আমরা 2 জন থেকে 3 জন থাকতে হচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে। কিছুদিন হয়তো আল্লাহ হয়তো রাখলে বাঁচত, কিন্তু আইসিইউ পাচ্ছে না। ও নাকে অক্সিজেন, এক নাকে অক্সিজেন, 2 নাকে অক্সিজেন কোনো রকম দিয়ে এভাবে বেশিরভাগ রোগী মারা যাইতেছে। হামের রোগী আর নিউমোনিয়ার রোগী দুটা একসাথে রাখা হচ্ছে, তার কারণে আমরা বাড়িতে গিয়ে আবার হামের ওরকম রোগী নিয়ে আবার চলে আসে। হাম ও নিউমোনিয়া একসঙ্গে হয় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, তীব্র গরম, ধুলাবালি এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধির কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। আমাদের যেহেতু এখন রোগীর চাপ বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের নার্স সেবা আমরা পাইনি। আমরা অলরেডি আমাদের নার্সের যে স্বাস্থ্য পরিচালক আছে, ওনার সাথে আমি কথা বলেছি এবং চিঠিও লিখেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি আমাদেরকে এখানে এক্সট্রা নার্স দেওয়ার জন্য। যখন রোগীর চাপ বাড়ে আমরা 10 বেড আলাদা করি। এখন আমরা 15টা বেড আসলে আইসোলেট করেছি। এখানে সবগুলো হামের রোগী ভর্তি আছে। এখন আসলে গভর্নমেন্ট চাইলে তো একটা আইসিইউ চাইলে হঠাৎ করে বাড়াতে পারেন না। এখন এই কারণে আমাদের জেনারেল ডিজিজে যারা আক্রান্ত আইসিইউ সাপোর্ট লাগবার, তাদের এখন সাপোর্টটা আমাদের বরং একটু কম দিতে পারছি। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে শয্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মদের হাটের কথা কজন শুনেছেন?
চাঞ্চল্য করে বাংলা মদের হাট বসে দিনে দুপুরে। খোদ রাজধানীর পাশেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদের হাটে বসে জমজমাট মদ বেচাকেনার আসর। রূপগঞ্জে জঙ্গল ঘেরা এলাকায় গোপনেই চলছে প্রায় 50টি কারখানা। মাসে প্রায় 5 লাখ লিটার বাংলা মদ তৈরি হয় কারখানাগুলোতে। গহীন জঙ্গল দেখে বোঝার উপায় নেই, ভেতরে গোপনে তৈরি হচ্ছে চোলাই মদ। চিটাগুড়, ইস্ট, রাসায়নিক উপাদান ও স্পিরিট দিয়ে তৈরি হচ্ছে এসব অবৈধ বাংলা মদ। নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলের পাশে গজারিবন ঘেরা দাউদপুর, কালীগঞ্জের বড়কাউ, পারাবার্তা, নাগরি, উলুখোলা সহ শীতলক্ষা ও বালু নদীর তীর ঘেঁষা এলাকা জুড়ে গড়ে ওঠা 50টি কারখানায় তৈরি হয় লাখ লাখ লিটার দেশীয় মদ, যে মদ চলে যায় রাজধানী সহ আশপাশের জেলায়। নষ্ট গুড়, যেগুলা নাকি গরুর খাওয়ায়, এরকম গুড় আইনা এরা পচায়, তারপরে একটা নেশার পাটা আছে, ওই পাটাটা দেয়, তারপরে এগুলা তৈরি করে রাখি পচায়া। শুধু পূর্বাচলই নয়, পিতলগঞ্জ, গুতিয়াবো, গোয়ালপাড়া সহ 18টি গ্রামের হাজারের বেশি লোক জড়িয়েছে মাদকের সঙ্গে। মদের কারখানা এলাকায় বহিরাগতদের প্রবেশে রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা। অপরিচিত কেউ এলাকায় ঢুকলেই নজরদারির জন্য রাখা পাহারাদাররা দ্রুত মদ কারবারিদের সতর্ক করে দেয়। অনুসন্ধানে জানা যায়, দাউদপুর ইউনিয়নেই ধামচি ও গুচ্ছ গ্রামে 30টির বেশি কারখানা রয়েছে। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নে 20টি, বাগবাড়ি, বরুণা ও নগরপাড়া এলাকায় আরও অন্তত 10টি কারখানা গড়ে উঠেছে। খুচরা পর্যায়ে প্রতি লিটার মদ 1000 থেকে 1200 টাকায় বিক্রি হয়। 5-7 বছর ধরে যা মামলা খাইছি, তো 5-7 বছর ধরে আমি এটা আর করি না। এখন গাড়ি চালাই, অটো চালাই, আমার এই মামলাটার লেগে আমার সংসার চালাইতে হিমশিম খাইতেছি। আমরা চাই আমাদের মামলাটা শেষ করে দিতে, আর আমরা এই ব্যবসা যে না যাই, যে আমরা চলতে পারি ওই রকমের একটা কাজ বা করে দিতে। মদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে ফের মদ তৈরিতে লেগে পড়েন। পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। তারা আমার কাছে বারবার হয়ে আসতেছে বা সে সমাজের কাছে আসলে তারা বলে যে ঠিক আছে, আমরা এগুলো আর করবো না, আমাদের চাওয়া হলো যে আমাদের একটা কর্মস্থান ব্যবস্থা করে দেন। পুলিশ বলছে এর আগেও অবৈধ কারখানার বিরুদ্ধে চালানো হয়েছে অভিযান। এবার আরো কঠোর অবস্থানে যাবে পুলিশ। বেশ কয়েকবার ওই সমস্ত জায়গায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দিয়েছি। তো এরপরেও যদি আবার তারা নতুন করে বিজনেস শুরু করে, আমাদের নিয়মিত অভিযান চলছে। আমরা অতি শীঘ্রই আমরা তথ্য সংগ্রহ করে আবার অভিযান করে আমরা আবার যাতে তারা এই মাদক বিক্রি করতে না পারে বা ব্যবসা করতে না পারে, এই জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা এটি করব। চোলাই মদের এই রমরমা কারবারি ও শেল্টার দাতাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে চলমান যুদ্ধের মোড় ঘোরাতে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া 9 দফা প্রস্তাবের জবাবে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই রোডম্যাপ পাঠিয়েছে দেশটি, যেখানে 30 দিনের মধ্যে সংকটের চূড়ান্ত সমাধানের দাবি জানানো হয়েছে। তবে এ প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ইরানের নতুন করে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দামামা থামিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পেশ করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাবটি হোয়াইট হাউসে পৌঁছায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিফাবাদি স্পষ্ট জানিয়েছেন, সংঘাত বজায় রাখা বা কূটনীতির পথে হাঁটার সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে। ইরানের এ নতুন পরিকল্পনায় অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে ইরান সীমান্ত থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার, ভবিষ্যতে আর কোনো সামরিক আগ্রাসন না চালানোর আইনি নিশ্চয়তা এবং ইরানের ওপর থেকে সব ধরনের নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে এ প্রস্তাবে। তবে কৌশলগত কারণেই পারমাণবিক ইস্যুটিকে আপাতত আলোচনার বাইরে রেখেছে তেহরান। এদিকে ফ্লোরিডায় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাব পর্যালোচনায় থাকলেও এর শর্তগুলো মানার সম্ভাবনা ক্ষীণ। তারা আমাকে চুক্তির রূপরেখা জানিয়েছে,
আমি এটি পর্যালোচনা করব, তবে আমার মনে হয় না এটি গ্রহণযোগ্য হবে। ইরান যা করেছে তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি। তারা যদি কোনো ভুল করে তবে আবারও হামলা করা হবে। যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে ইউরোপেও। ন্যাটোর মিত্রদের না জানিয়ে যুদ্ধ শুরু করায় জার্মানি ও ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। জার্মানি থেকে ৫,০০০-এরও বেশি সৈন্য সরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা, আর ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে 3-0 গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গেল দু দল। ওসাসুনার মাঠে 81 মিনিটে দুর্দান্ত হেডে বার্সাকে Saka provide the cross. Lovely skill from Bukayo Saka, low delivery, and Victor Gyökeres scores. Lovely ball into Saka. Bukayo Saka back with a bang. লা লিগা শিরোপা জয় বার্সেলোনার জন্য কেবল সময়ের ব্যাপার। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার বাদ পড়েছে তারা, ইউরোপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে মরিয়া কোচ হ্যান্সি ফ্লিক কেবল লিগ শিরোপায় সন্তুষ্ট থাকতে রাজি নন। তাই ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে নতুন রণকৌশলের অংশ হিসেবে আগামী মৌসুমে বড় পরিবর্তনের লক্ষ্যে দলের 6 ফুটবলারকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাতালানরা। লা লিগার মসনদে বার্সেলোনা এখন চালকের আসনে। কোচ হান্সি ফ্লিক চলতি মৌসুমে দেখিয়েছেন ম্যাজিক, কিন্তু যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য বার্সার হাহাকার 11 বছর ধরে, সেই আক্ষেপ ঘুচেনি এবারও। ইউরোপ সেরা হতে হলে বার্সা বস হান্সি ফ্লিক কাতালান ক্লাবটির স্কোয়াডে যাচ্ছেন আরও ধারালো অস্ত্র। কিন্তু এই অস্ত্র সংগ্রহের পথে সবচেয়ে বড় দেয়াল আর্থিক সংকট। নতুন তারকা কিনতে হলে বার্সাকে বিসর্জন দিতে হবে বড় মুক্তের। তালিকায় বড় চমকের নাম রোনাল্ড আরাউহো। রক্ষণের যে উরুগুয়ান সেনানীকে ভাবা হতো বার্সার ভবিষ্যৎ অধিনায়ক, তিনি এখন বিক্রির তালিকায়। গত নভেম্বর থেকে অফ ফর্ম আর একাদশে অনিয়মিত আরাউহো। তালিকায় আছেন জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদেরো। ফুটবলের নির্মম ব্যবসায়িক অঙ্কে বড় সাইনিং এর ফান্ড জোগাতে 2 নির্ভরযোগ্য ডিফেন্ডারকেও বিদায় জানাবে ন্যু ক্যাম্প। প্রতিভাবান মিডফিল্ডার মার্ক কাসাদোকে নিয়েও হচ্ছে টানাহেচড়া। বার্সেলোনাতে পর্যাপ্ত সুযোগের অভাবে কাসাদোর মনও উড়ু উড়ু। সৌদি আরব কিংবা প্রিমিয়ার লিগ হতে পারে স্প্যানিশ এ ফুটবলারের নতুন ঠিকানা। সুইডিশ উইঙ্গার রুনি বার্গদি পড়েছেন লামিন ইয়ামাল ঝড়ে। ইয়ামালের দাপটে সুযোগ পাচ্ছেন না খেলার, তবে বিক্রি করলেও থাকছে বাই ব্যাক ক্লজ, অর্থাৎ অন্য ক্লাবে গেলেও ন্যু ক্যাম্পে ফেরার রাস্তা খোলা রুনির জন্য। সবশেষে কিংবদন্তির বিদায় রবার্ট লেভানডোভস্কি। 188 ম্যাচে 188 গোল, 2টি লা লিগা আর 3টি সুপার কোপা। অবিশ্বাস্য রেকর্ড নিয়ে চলতি মৌসুমেই শেষ হচ্ছে পোলিশ গোল মেশিনের কাতালান অধ্যায়। টাকা নেই, কিন্তু স্বপ্ন আকাশ ছোঁয়া। আগামী মৌসুমের জন্য তাই এখন থেকেই কোমর বেঁধে নেমেছে কাতালান জায়ান্টরা। মূল লক্ষ্য 2015 সালের পর অধরা থাকা ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়। ইউরোপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অভিযানে আগামী ট্রান্সফার উইন্ডোতে বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে যাচ্ছে বার্সেলোনা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।